আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ার 2016 সালের ম্যাথটি করব। এখানে আমাদের প্রশ্নে বলা আছে মিস্টার আলম ওপেন এ সার্ভিস কোম্পানি on May 1, 2015. The company showed the following balance on May 31, 2015. এখন মে মাসের 31 তারিখে তাদের কিছু হিসাবের উদ্ধৃত দেওয়া আছে, মানে খতিয়ানের উদ্ধৃত, প্রিপেড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, নোটস পেবল, আনআর্নড সার্ভিস রেভিনিউ। অ্যানালাইজিং রিভিলস দ্য ফলোইং এডিশনাল ডাটা। এখন তাদের কিছু অতিরিক্ত তথ্য দেওয়া আছে, মানে কিছু সমন্বয় দেওয়া আছে। আমাদের রিকোয়ারমেন্টটা করতে বলছে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ অন May 31, 2015। দেখো আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিটা করতে বলছে মে মাসের 31 তারিখে, কিন্তু মিস্টার আলম ব্যবসাটা শুরু করছে 2015 সালের মে মাসের 1 তারিখে। তার মানে আমরা এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি দিব শুধুমাত্র 1 মাসের। ব্যবসাটা শুরু হয়েছে মে মাসে 1 তারিখ, অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি মে মাসের 31 তারিখ। তাহলে আমাদেরকে শুধুমাত্র 1 মাসের অ্যাডজাস্টমেন্ট এখানে করতে হবে, শুধুমাত্র 1 মাসের। তো দেখো এখানে আমাদের 1 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা বলা আছে প্রিপেড ইন্স্যুরেন্স ওয়াজ ফর 2 ইয়ার্স ইফেক্ট ফ্রম May 1, 2015। মানে এখানে বলা হয়েছে উপরে যে এই যে প্রিপেড ইন্স্যুরেন্সটা আছে 72,000 টাকা, এটা 2 বছরের জন্য দেওয়া হয়েছে। কয় বছরের জন্য? 2 বছরের জন্য। এটার কার্যকারিতা শুরু হয়েছে কোন মাস থেকে? মে মাসের 1 তারিখ থেকে। তো আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি মে মাসের কয় তারিখে? 31 তারিখে। তাহলে কয় মাস চলে গেছে বলো তো? 2 বছরের জন্য দেওয়া হয়েছে, মানে হচ্ছে 1 বছর 12 মাস, 2 বছর হচ্ছে 24 মাস। 24 মাসের জন্য টোটাল টাকাটা দেওয়া হয়েছে। তার মধ্যে 1 মাস শেষ হয়ে গেছে। কয় মাস শেষ হয়ে গেছে? 1 মাস। কেন 1 মাস শেষ হয়েছে? কারণ এটা শুরু হয়েছে কয় তারিখ থেকে? মে মাসের 1 তারিখ থেকে এটার কার্যকারিতা শুরু হয়েছে। মানে টাকাটা দিছে মে মাসের 1 তারিখে। তো 1 তারিখে দিলে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিচ্ছি মে মাসের 31 তারিখে। তাহলে কয় মাস শেষ হয়েছে? 1 মাস শেষ হয়েছে। তো 1 মাস যদি শেষ হয়ে যায় তাহলে আর অগ্রিম থাকতেছে কয় মাস? 3 মাস অগ্রিম থাকতেছে, কারণ টোটাল টাকাটা 2 বছরের জন্য, মানে 24 মাসের জন্য দিছে। তো খেয়াল করে দেখো এখানে যে প্রিপেড ইন্স্যুরেন্স আছে সেখান থেকে 1 মাস চলে গেছে, মানে কি 1 মাস খরচ হয়ে গেছে। আর এক খরচ হয়ে যাওয়ার কারণে এখন খরচ বৃদ্ধি করতে হবে আর সম্পদটা হ্রাস করতে হবে। কোন সম্পদ হ্রাস করতে হবে? প্রিপেড ইন্স্যুরেন্স নামক সম্পদ হ্রাস করতে হবে। তাহলে জাবেদাটা কিভাবে দিব খেয়াল করে দেখো। জাবেদা সবগুলো হবে মে মাসে 31 তারিখে 2015 সাল। তো মে মাসের 31 তারিখে এখন আমরা 1 মাস যেহেতু শেষ, 1 মাসের টাকা এক্সপেন্স হিসেবে দেখাবো। তো খরচ বৃদ্ধি পেলে খরচ ডেবিট, এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর খরচ যেহেতু বৃদ্ধি পেয়েছে সম্পদ কমে যাবে। কোন সম্পদ কমে যাবে? প্রিপেড ইন্স্যুরেন্স নামক সম্পদ কমে যায়, কারণ অগ্রিম কমে গেছে 1 মাস। এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। কয় মাসের টাকা কমাবো? 1 মাসের টাকা কমাবো। আমরা 1 মাসের সম্পদ কমাবো, 1 মাসের খরচ বাড়াবো। তো এখানে কত টাকা দেওয়া আছে? প্রিপেড ইন্স্যুরেন্স 72,000 টাকা দেওয়া আছে। এই 72,000 টাকা কয় মাসের টাকা? 2 বছরের টাকা। 2 বছর মানে কয় মাস? 24 মাস। 24 মাসের টাকা। আর আমরা এখানে লিখবো কয় মাসের টাকা? 1 মাসের টাকা, এই জন্য 1 দিয়ে গুণ। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টাকাটা আসবে হচ্ছে 3,000 টাকা। তো উভয় পাশে 3,000 টাকা লিখবো। এরপরে আবার মে মাসের 31 তারিখ, মানে সবগুলা মে মাসের 31 তারিখে আমরা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি। তো 2 নাম্বারটা বলা আছে দেখো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 48,000, মানে বার্ষিক অবচয় ইকুইপমেন্টের উপর বার্ষিক অবচয় হচ্ছে কত টাকা? 48,000 টাকা। তাহলে এখন আমাদেরকে অবচয় দার্জের জাবেদা দিতে হবে। তো অবচয় দার্জের জাবেদাটা হচ্ছে কি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা সবাই জানো, কারণ এটা তোমরা সবাই এসএসসি থেকে ইন্টার থেকে শিখে আসতেছো। তো দেখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স মানে অবচয় হিসাব ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। তো খেয়াল করে দেখো এখানে এই যে 48,000 টাকা বলা আছে এটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, মানে 1 বছরের অবচয়। কিন্তু আমরা ব্যবসাটা শুরু করছি কয় তারিখে? মে মাসের 1 তারিখে। অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি মে মাসের 31 তারিখে। তাহলে কয় মাস ইকুইপমেন্টটা ব্যবহার করা হয়েছে? 1 মাস। তাহলে আমরা এখানে শুধু 1 মাসের অবচয়ের টাকা লিখবো। তো 48,000 টাকা হচ্ছে 1 বছরের টাকা, মানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন মানে 1 বার্ষিক অবচয়ের টাকা। এটাকে যদি 12 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করি 1 মাসের টাকা আসবে। তো 1 মাসের টাকা আসবে হচ্ছে আমাদের 4,000 টাকা। তো আমরা উভয় পাশে 4,000 টাকা লিখবো।
এরপর মে মাসের 31 তারিখ 3 নাম্বার অ্যাডজাস্টমেন্ট আমরা এখন দিব। তো 3 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা কি বলা আছে খেয়াল করো, দা নোটস পেবল ওয়ার এট 10%, মানে নোটস পেবলের উপর ইন্টারেস্ট দিতে হবে 10%। এই কথাটা এখানে বলছে 10% বলতে ইন্টারেস্ট রেটটা 10%। 6 মান্থ নোটস ফ্রম মে 1, 2015। এখন এই নোটস পেবলটার মেয়াদ হচ্ছে 6 মাস। মেয়াদ কয় মাস? 6 মাস। আর এটা শুরু হয়েছে কয় তারিখ থেকে? মে মাসের 1 তারিখ থেকে। তাহলে খেয়াল করে দেখো, আমরা মে মাসের 1 তারিখে যদি একটা ঋণ নিয়ে থাকি আর এটার উপর কত পার্সেন্ট সুদ দিতে হবে? 10% সুদ দিতে হবে। মেয়াদ কয় মাস? 6 মাস। তো মে মাসের 1 তারিখে নিয়ে থাকলে এখন আমরা অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি মে মাসের 31 তারিখে। তাহলে ঋণটা নেওয়া হয়েছে যে আমাদের কয় মাস হয়েছে? 1 মাস হয়েছে। তার মানে 1 মাসের সুদ বকেয়া রয়ে গেছে, মানে জমা হয়ে গেছে। নোটস পেবলের উপর কয় মাসের সুদ জমা হয়েছে? 1 মাসের সুদ জমা হয়েছে। তো সুদের টাকাটা আমরা এখনো পরিশোধ করি নাই বলতে খরচটা বকেয়া রয়ে গেছে। আর কোন খরচ যদি বকেয়া থাকে খরচও বৃদ্ধি করতে হবে, দায়ও বৃদ্ধি করতে হবে। এখন কোন খরচ বকেয়া আছে? ইন্টারেস্ট এক্সপেন্স নামক খরচ বকেয়া আছে, এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আর এই ইন্টারেস্টের টাকাটা আমরা এখনো পরিশোধ করি নাই, এই জন্য খরচ বকেয়া থাকার কারণে দায় বৃদ্ধি করতে হবে। কোন ধরনের দায় বৃদ্ধি করতে হবে? ইন্টারেস্ট পেবল নামক দায় বৃদ্ধি করতে হবে, এই জন্য ইন্টারেস্ট পেবল ক্রেডিট করব। এখন টাকা লিখবো, ইন্টারেস্ট কিভাবে বের করবো? দেখো নোটস পেবলের উপর কয় পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? 10%। তো উপরে দেখো আমাদের এখানে নোটস পেবল কত টাকা লেখা আছে? 2,40,000 টাকা লেখা আছে। তো এই যে 2,40,000 টাকা, এই 2,40,000 টাকার কত পার্সেন্ট? 10%। তো সবসময় মনে রাখবা পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসবে এটা সবসময় 1 বছরের টাকা। প্রশ্নে যত কিছুই বলা থাকুক না কেন, যা কিছুই বলা থাকুক না কেন, পার্সেন্টের টাকা সবসময় 1 বছরের টাকা। তাহলে 1 বছর মানে হচ্ছে 12 মাস। 12 দিয়ে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে 1 মাসের টাকাটা আসবে। তো এখানে টাকা আসবে হচ্ছে কত টাকা? 2,000 টাকা। এখানে দেখো প্রশ্নে মেয়াদ বলছে 6 মাস আমাদের। তো এখন যদি 6 মাসের সুদ বের করতাম তাহলে 6 দিয়ে গুণ করতে হইতো। তো আমাদের এখন তো 6 মাস হয় নাই, মাত্র 1 মাস হয়েছে, এই জন্য 1 দিয়ে গুণ করছি। আর পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসবে এটা সবসময় 12 মাসের টাকা, এটা মনে রাখবা। এরপর আমরা 4 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা জাবেদা দিব। তো 4 নাম্বার অ্যাডজাস্টমেন্ট আমাদের কি বলছে? 4 নাম্বার অ্যাডজাস্টমেন্টটাতে বলা আছে 7 কাস্টমার পেড টাকা 12,000 ইচ ফর 6 মান্থ সার্ভিস প্যাকেজ বিগিনিং মে 1, 2015। মানে এখানে বলা হয়েছে যে 7 জন কাস্টমার, কয়জন কাস্টমার? 7 জন কাস্টমার প্রত্যেকে 12,000 টাকা করে দিছে 6 মাসের সার্ভিস প্যাকেজের জন্য। মানে 6 মাসের একটা সেবা পাওয়ার জন্য তারা প্রত্যেকে কত টাকা করে দিছে? 12,000 টাকা করে দিছে। এরপর বলা আছে বিগিনিং ফ্রম মে 1, 2015। এই টাকাটা তারা দিছে হচ্ছে মে মাসের 1 তারিখে। থোজ কাস্টমার ওয়ার সার্ভ ইন মে। এখন কাস্টমারদেরকে মে মাসের সেবাটা দেওয়া হয়ে গেছে, মে মাসের সেবাটা দেওয়া হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, তারা 6 মাসের জন্য টাকা দিছে, এখন তাদেরকে মে মাসের সেবা দিয়ে ফেলছে। তাহলে মে মাসের যদি সেবা দিয়ে ফেলি 1 মাস সেবা দিয়ে ফেলছি। তাহলে 6 মাসের জন্য যদি টাকা দিয়ে থাকে তার মধ্যে 1 মাস যদি সেবা দিয়ে থাকি তাহলে অগ্রিম আর কয় মাস থাকতেছে? 5 মাস থাকতেছে। তাহলে খেয়াল করে দেখো, এই যে তারা টাকাটা দিছে এই টাকাটা তারা অগ্রিম দিছে, এই জন্য এটা আনআর্নড রেভিনিউ নামে লেখা আছে। এখানে দেখো কত টাকা লেখা আছে? 84,000 টাকা লেখা আছে। কিভাবে 84,000 টাকা লেখা আছে এটা যদি আমি হিসাব বুঝাই দিই তোমাকে, দেখো একজনে 12,000 টাকা করে দিছে। কয়জন কাস্টমার টাকা দিছে? 7 জন কাস্টমার টাকা দিছে। তো তুমি যদি 12,000 গুণ 7 দিয়ে গুণ করো দেখবা যে 84,000 টাকা আসবে। এই 84,000 টাকা এখানে লেখা আছে, এটা হচ্ছে 7 জন কাস্টমারের কিসের? রেভিনিউর টাকা। আর এটা যেহেতু তারা অগ্রিম দিয়ে দিছে, 6 মাসের জন্য দিয়ে দিছে, এই জন্য এটা এখনো উপার্জিত হয় নাই, এটা অনুপার্জিত আয় হিসেবে রয়ে গেছে। অনুপার্জিত আয় মানে হচ্ছে দায়, দায় হিসেবে আছে। এখন এই যে দায়, দায় থেকে আমরা তাদেরকে 1 মাস সেবা দিয়ে ফেলছি, তাহলে 1 মাসের দায় কমে যাবে, আয় বেড়ে যাবে। 1 মাসের দায় কমে যাবে, আয় বেড়ে যাবে। তো আমরা এখান থেকে দায় কমাবো, আমরা জানি দায় কমলে ডেবিট, এই জন্য আনআর্নড রেভিনিউটাকে ডেবিট করব আমরা, আনআর্নড রেভিনিউ ডেবিট। আর তাদেরকে যেহেতু 1 মাস সেবা দেওয়া হয়ে গেছে, 1 মাসের টাকা আয় হয়ে গেছে, এই জন্য আয় বৃদ্ধি ফেলে ক্রেডিট করব। তো কি লিখবে এখানে? সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন টাকাটা লিখবো কয় মাসের? 1 মাসের টাকা লিখবো। টোটাল 7 জন কাস্টমারের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে? 84,000 টাকা নেওয়া হয়েছে।
কয় মাসের জন্য নেওয়া হয়েছে? 6 মাসের জন্য। তাহলে এটাকে 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে 1 মাসের টাকাটা চলে আসবে। তো 6 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে টাকা আসবে হচ্ছে দেখো কয় মাসের জন্য দিছে? 6 মাসের জন্য দিছে। তো আমরা এটা যদি হিসাব করি তাহলে আমাদের 6 দিয়ে ভাগ 84,000 ভাগ 6 তাহলে আসতেছে 14,000 টাকা। তো আমরা এখানে 14,000 টাকা লিখবো। তো এটা যারা এভাবে বুঝছো এভাবে করতে পারো। আবার যদি দেখো ওইভাবে করো, একজন কাস্টমারের কাছ থেকে 12,000 টাকা নেওয়া হয়েছে, 7 জন কাস্টমারের কাছ থেকে কত নেওয়া হয়েছে? 7 দিয়ে গুণ, এরপরে এটা নেওয়া হয়েছে 6 মাসের জন্য, 6 দিয়ে ভাগ, আর কয় মাস সেবা দেওয়া হয়েছে? 1 মাস সেবা দেওয়া হয়েছে, 1 দিয়ে গুণ। এভাবে ক্যালকুলেশন করলেও টাকাটা তোমরা বের করতে পারবা। তো যেভাবে বের করো কোনো প্রবলেম নাই। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা মে মাসের 31 তারিখে আবার অ্যাডজাস্টমেন্ট দিব। কয় নাম্বার অ্যাডজাস্টমেন্টটা? 5 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা। তো 5 নাম্বার অ্যাডজাস্টমেন্ট আমাদের বলা আছে সার্ভিস প্রোভাইডেড টু আদার কাস্টমার, মানে অন্য আরেকজন কাস্টমারকে সেবা দেওয়া হয়েছে, বাট নট বিল, টোটাল টাকা 1 লাখ। তো এখানে বলা হয়েছে যে অন্য কাস্টমারকে সেবা দেওয়া হয়েছে কিন্তু বিল করা হয় নাই এখনো, মানে টাকাটা এখনো নেওয়া হয় নাই। এটার মানে হচ্ছে কাস্টমারকে বাকিতে সেবা দেওয়া হয়েছে। তো দেখো বাকিতে সেবা দেওয়া হয়েছে মানে এটা বকেয়া আয়। তো আয় যদি বকেয়া থাকে সম্পদও বৃদ্ধি করতে হবে, আয়ও বৃদ্ধি করতে হবে। তো রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি করব। আমরা যাদের কাছে টাকা পাবো তাদেরকে অ্যাকাউন্ট রিসিভেবল বলি। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি? প্রাপ্য হিসাব। তো এখন অ্যাকাউন্ট রিসিভেবলটাকে ডেবিট করব, অ্যাকাউন্ট রিসিভেবল নামক সম্পদ বৃদ্ধি করব, মানে প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি করব। এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর যেহেতু সেবা দিছি আমাদের আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা এখানে লিখব সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা সেবা দেওয়া হয়েছে? 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা লিখবো উভয় পাশে। তা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। আমরা এখন সর্বশেষ অ্যাডজাস্টমেন্টটা দিব 6 নাম্বার অ্যাডজাস্টমেন্ট। তো দেখো 6 নাম্বার অ্যাডজাস্টমেন্টটা কি বলা আছে আমরা একটু খেয়াল করি। আবার মে মাসের 31 তারিখ। তো মে মাসের 31 তারিখ এখানে বলছে অফিস রেন্ট অফ টাকা 10,000 ওয়াজ অ্যাকুরেট। অ্যাকুরেট মানে হচ্ছে বকেয়া, অ্যাকুরেট মানে বকেয়া, এন্ড আনপেইড মে 31, 2015। মানে অফিস ভাড়া 10,000 টাকা মে মাসের 31 তারিখে বকেয়া আছে। তো খরচ বকেয়া আছে, কোন খরচ যদি বকেয়া থাকে খরচও বৃদ্ধি করতে হবে, দায়ও বৃদ্ধি করতে হবে। তাহলে কোন ধরনের খরচ বকেয়া আসে? অফিস রেন্ট নামক খরচ বকেয়া আছে, এই জন্য অফিস রেন্ট এক্সপেন্সটাকে আমরা ডেবিট করব। আবার অফিস রেন্ট পেবল নামক বকেয়া খরচটাকে ক্রেডিট করব, মানে পেবল মানে হচ্ছে বকেয়া। তো অফিস রেন্ট পেবল মানে বকেয়া অফিস ভাড়াকে ক্রেডিট করলাম। খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য অফিস রেন্টকে ডেবিট করছি, দায় বৃদ্ধি পেয়েছে এই জন্য অফিস রেন্ট পেবলটাকে ক্রেডিট করলাম। তো টাকা কত লিখবো? 10,000। তো উভয় পাশে 10,000 টাকা লিখছি। তা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবা। তোমাদের সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।